ডক্টর মনীশ চৌধুরী বলছি, কনসালটেন্ট ইনফেকশাস ডিজিজ ফ্রম কোঠারি মেডিকেল সেন্টার। আজকে আমরা যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে কোভিড-19 সমাধান। আজকের দিনে দাঁড়িয়ে কোভিড-19 ডিজিজটা কি ব্যাপার, কি তার সমস্যা, কি করে, তার ভয়াবহতা কি, এটা নতুন করে বিশেষ আর কিছু বলারই নেই। এখন প্রশ্ন সেটা হচ্ছে এটার সমাধানটা কি, সেটাই এখন বিরাট বড় আমাদের মধ্যে প্রশ্ন। একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই। ইন কেস অফ ইনফেকশাস ডিজিজ, যেগুলো সংক্রমণ জাতীয় রোগ হয়, তাদের একটা খুব সুন্দর মজার দিক আছে। কি সেটা? যে কোনো জিনিস, যে কোনো ইনফেকশাস ডিজিজ সাধারণত মাইক্রো অর্গানিজম দিয়ে হয়, অণুজীব দিয়ে হয়। এবার এই অণুজীবগুলো আমাদের শরীরে যে প্রবেশ করে, সেটা আমাদের 5টা যে সেন্স অর্গানস আছে, চোখ, কান, নাক, জিভ অ্যান্ড স্কিন, ত্বক, এর কোনোটা দিয়েই আমরা এটাকে বুঝতে পারি না। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, কোথাও যদি ফায়ার হয়, আগুন লেগে যায়, লক্ষ্য করে দেখবেন কাউকে সেটা বলে দিতে হয় না ওখানে যাবেন না বা যাব না। কেন? কারণটা হচ্ছে সে চোখে ওটা দেখতে পাচ্ছে, সে স্কিনে তার টেম্পারেচারটা বুঝতে পারছে, স্মেল পাচ্ছে, ফলে অটোমেটিক্যালি কেউ ওখানে যাবে না, যাওয়ার কথাও না। ইভেন একটা যদি ছোট্ট বাচ্চাও হয়, সেও পালিয়ে যাবে। এটা ভীষণ ক্লিয়ার কিন্তু। ফলে এর সম্বন্ধে ডিটেলস কাউকে বলে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। ওয়ারাস ইন কেস অফ ইনফেকশাস ডিজিজ, এই 5টা সেন্স অর্গানের মধ্যে দিয়ে যেহেতু ওকে ধরা যায় না, তখনই আর সমস্যা। একটা মাইক্রো অর্গানিজম, অণুজীব টুক করে আমার বডিতে ঢুকে গেল, না ওকে চোখে দেখতে পেলাম, না শুনতে পারলাম, না কিছু স্মেল পেলাম, না টেস্ট, না সেন্সেশন। তাহলে প্রশ্ন হচ্ছে এই ইনফেকশাস ডিজিজগুলোকে আমরা কমব্যাট করব কিভাবে? অ্যাকর্ডিং টু মি, আমার মতে একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে নলেজ, জ্ঞান, ওর সম্বন্ধে ডিটেলস নলেজ রিগার্ডিং দ্য ডিজিজ অ্যান্ড অর্গানিজম। এবার সত্যি কথা বলতে সাধারণ মানুষের তো এটা সম্ভব নয়, কী করে সেটা করবে? আবার অন দ্য কন্ট্রারি হচ্ছে উল্টো দিকে, আপনার যদি এই নলেজটা না থাকে, তাহলে এটাকে কমব্যাট করতে পারবেন না, ভীষণ ক্লিয়ার। এবং তার জন্যই যাদের সেই সম্বন্ধে ধারণা আছে, তাদের নামতে হয়েছে। আমরা যেমন আজকে এই ডিসকাশন করছি, তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই নলেজ দিয়ে এই ডিজিজটাকে আমাদের সরাতে হবে। এখানে আরেকটা অন্য জিনিসও আছে, অদ্ভুত সুন্দর। আমার ধরুন নলেজ হলো আমি ইনফেকশন ডিজিজ থেকে প্রোটেক্টেড, আমি বুঝলাম আমার এইগুলো করা উচিত, এইগুলো করা উচিত নয়, এইগুলো হলে আমার বডিতে ঢুকবে বা এইগুলো হলে আমার বডিতে কোনো মাইক্রোঅর্গানিজম ঢুকবে না, আমি ক্লিয়ার হলাম। তাহলে কি আমি প্রোটেক্টেড হব? সম্ভবত না। কারণ আমি যেখানে রয়েছি, আমার সারাউন্ডিংস, আমার আশেপাশে যারা রয়েছে, তাদের থেকেও কিন্তু আমার এটা হয়ে যেতে পারে। আমি যতই প্রোটেকশন নিই না কেন, আমার আশেপাশের লোককে যদি আমি ঠিক মতো করে তাদেরকে তৈরি না করতে পারি, তাহলে আমি কিন্তু সত্যিকারের প্রোটেক্টেড না। আমি তাদের জন্য বলছি, যারা একটু শিক্ষিত মানুষ, যাদের নলেজ আছে, যাদের রিয়েলাইজেশন আছে, তারা হয়তো সেলফ প্রোটেকশন নিচ্ছেন, কিন্তু আশেপাশের লোককে যদি আপনি সেভাবে রিয়েলাইজ না করতে পারেন, তাদেরকেও যদি প্রোটেক্টেড না করতে পারেন, তাহলে ইউ আর অলসো ইন দ্য রিস্ক। তো আমাদের দুটো উপায়, একটা হচ্ছে নিজেদের ডিটেলস, তার সম্বন্ধে নলেজ তৈরি করা, প্লাস যতটুকু সম্ভব আমার সারাউন্ডিংসেও সেই নলেজটাকে একটু স্প্রেড করে দেওয়া। শুধু স্প্রেড নয়, আমি শুধু নলেজটা কিন্তু পেলেই আমার হবে না, সেই নলেজের আমার সেলফ রিয়েলাইজেশন দরকার, নইলে আমার অ্যাক্টিভিটিতে আসবে না। সেই কারণেই আমরা দেখতে পাই যে এত কিছু করার পর ওয়ার্ল্ড ওয়াইড এত প্রচার হচ্ছে, ন্যাশনাল ওয়াইজ প্রচার হচ্ছে, স্টিল বহু মানুষ মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমাদের সেলফ রিয়েলাইজেশনটার কোথাও একটা ঘাটতি আছে। যাই হোক, তাহলে সমাধানের উপায় হচ্ছে যে কোনো ইনফেকশন ডিজিজ, জাস্ট লাইক কোভিড-19 ডিজিজ, ইনফেকশন ডিজিজ, আমাকে প্রথম কথা হচ্ছে
তার সম্বন্ধে ডিটেলস নলেজ লাগবে, প্লাস সেই নলেজটার সেলফ রিয়েলাইজেশন, এবং যতদূর সম্ভব যার যতটুকু সাধ্য আছে সেটা আশেপাশের মধ্যে, তার সারাউন্ডিংসের মধ্যে সে বিল্ড আপ করার চেষ্টা করবে। তাহলেই সত্যিকারের সমাধান বা প্রোটেকশন বা নিজের সার্ভাইভাল হবে। এবার আমরা একটু ছোট করে কোভিড-19 ডিজিজটা সম্বন্ধে সামান্য একটু বলি। কোভিড-19 ডিজিজটা SARS-CoV-2 করোনা ভাইরাস, এই একটা ভাইরাস দিয়ে হয়। সাধারণত এই রোগটার 3টে স্টেজ থাকে। একটা মাইল্ড ডিজিজ, আর সাধারণ ফ্লু বা জ্বরের মতো তার একটু মাইল্ড ফিভার হয়, হওয়ার পরে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু লোকের ক্ষেত্রে মাইল্ড থেকে সেটা মডারেট হয়ে যেতে পারে। মডারেট যদি হয়ে যায় তাহলে তার হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন হয়। তার অন্যান্য অর্গ্যান ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন লাং, কোয়াগুলেশন সমস্যা হতে পারে, আরও প্রবলেম হতে পারে। এর মধ্যে যদি কারোর কোমরবিডিটি থাকে তাহলে তার ক্ষেত্রে সমস্যা আরও অনেক বেড়ে যাবে। তারপরে কারোর মধ্যে আবার এই মডারেট ডিজিজ থেকে সিভিয়ার ডিজিজে কনভার্ট করে, তখন তার কিন্তু জীবন সংশয়ের একটা প্রশ্ন এসে যায়, হিজ অর লাইফ অ্যাট রিস্ক। আবার সেখান থেকে অনেকে খুব সুন্দরভাবে ফিরে আসে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই রোগ যদি হয় তাহলে কি করব, আর এই রোগ যাতে না হয় তার জন্যই বা কী করবো। দুটো মেন জিনিস আছে আমাদের। একটা হচ্ছে রোগ হলে কি করব, আর সেই রোগ থেকে আমরা বাঁচবো কীভাবে। আমরা প্রথমটা বলি, যদি রোগটা হয় তাহলে কি উপায় আছে। মাইল্ড ডিজিজে সাধারণত বড়সড় কিছু আমাদের ইন্টারভেনশন বা ম্যানেজমেন্টের দরকার হয় না, বাড়ি থেকেই সুন্দরভাবে করতে পারে, এটা সবাই জানে। মডারেটের ক্ষেত্রে হসপিটাল অ্যাডমিশন অবশ্যই দরকার হয়। আমরা কিছু ওষুধপত্র দিই, যেমন ধরুন ক্লোরোকুইন, আইভারমেকটিন, রেমডেসিভির, আরও কিছু সাপোর্টিভ ওষুধপত্র ট্রিটমেন্ট। আর মডারেটের ক্ষেত্রে সেম জিনিস, মোর সাপোর্টিভ, ইভেন হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন, বাইপ্যাপ, ইভেন কারো ক্ষেত্রে ভেন্টিলেটারও, মেকানিক্যাল ভেন্টিলেটার মানে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের দরকার পড়ে, তাকে দিতে হয়। তারপরেও যদি দেখা যায় হচ্ছে না, তার লাইফ আরও রিস্কে আছে, তাকে রিকভার করা যাবে না, তখন আমরা কনভালেসেন্ট প্লাজমা থেরাপি করে থাকি। এই মোটামুটি হচ্ছে সাধারণত ছোটোর উপরে কোভিড-19-এর যা ট্রিটমেন্ট করা হয়, ম্যানেজমেন্ট করা হয় সেটা। নেক্সট, এবার এই যারা মাইল্ড ডিজিজ হয় তাদের ক্ষেত্রে, অথবা মডারেট ডিজিজ বা কোনো কোনো ক্ষেত্রে সিভিয়ার ডিজিজ যারা রিকভার করে, তাদের ক্ষেত্রে ওদের নিজস্ব ইমিউনিটি মেকানিজম দিয়ে তারা ইমিউন হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে সিভিয়ার ডিজিজে যখন অন্য ওষুধ সমস্ত কাজ করছে না, আমরা কনভালেসেন্ট প্লাজমা থেরাপি করে থাকি, কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এবার মজার জিনিস হলো, এই আমরা যে সমস্ত ওষুধপত্র দিই, যেমন ধরুন ক্লোরোকুইন, আইভারমেকটিন, রেমডেসিভির, এগুলো একটাও স্পেসিফিক ফর করোনা ভাইরাস নয়। কোভিড-19 ডিজিজের একটাও স্পেসিফিক নয়। কনভালেসেন্ট প্লাজমা থেরাপি স্পেসিফিক, সেটা স্পেসিফিক অ্যান্টিবডি, সেটা যে মানুষটা রিকভার হলো তার নিজস্ব ইমিউন সিস্টেম দিয়ে সেটা সে তৈরি করার পরে করোনা ভাইরাস সরে যায়। এবার এই হেন মানুষের যার অলরেডি কোভিড হয়ে গেছে এবং রিকভার করেছে, তার যদি প্লাজমা যার মধ্যে অ্যান্টিবডি আছে সেটা যদি পরবর্তী কোনো একজন কোভিড-19 পেশেন্টকে দেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রে রিকভার হবে, কারণ ওই প্লাজমার মধ্যে স্পেসিফিক অ্যান্টিবডি আছে। সেই অ্যান্টিবডিটা দিয়ে ও পরবর্তী যে পেশেন্টটা রয়েছে তার করোনা ভাইরাসকে ও সরিয়ে দিতে বা রিমুভ করতে সক্ষম হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট। এইবার আমাদের যদি সঠিক সমাধান বলতে হয়, তাহলে ট্রিটমেন্ট হচ্ছে স্পেসিফিক হওয়ার কথা। স্পেসিফিক হলে, অ্যাকচুয়ালি যদি স্পেসিফিক হয় তাহলে হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি কনসিস্টিং অ্যান্টিবডি, আর কোনো স্পেসিফিক ট্রিটমেন্টই নেই। নেক্সট, বাঁচার উপায় প্রোটেকশন, সেটা আমরা সবাই জেনে গেছি। মাস্ক মানে সেলফ প্রোটেকশন, মাস্ক ব্যবহার করা, সঠিক মাস্ক ব্যবহার করা, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড গ্লাভ ইউজ করা,
এগুলো আমরা প্রত্যেকেই জানি। এটা এবার আমরা এই যে কনভালসেন্ট প্লাজমা থেরাপির কথা বললাম, যার মধ্যে স্পেসিফিক অ্যান্টিবডিটা রয়েছে, এই জিনিসটাই যদি আমরা কোনো সাধারণ মানুষ যার কোভিড-19 নেই, সেই মানুষটাকে আমরা যদি অ্যাজ এ ভ্যাকসিন হিসেবে দিতে পারি, তাহলে সেই মানুষটাই ওর মধ্যে তার নিজস্ব ইমিউন মেকানিজম দিয়ে ও অ্যান্টিবডি বানিয়ে তার মধ্যে ওই অ্যান্টিবডি যেটা তৈরি হবে, এরপরে ভবিষ্যতে যদি কখনো করোনা ভাইরাস আসে, অ্যাটাক করে, সে ওই অ্যান্টিবডি দিয়েই করোনা ভাইরাসকে ও রিমুভ করতে, সরিয়ে দিতে ও পুরোপুরি সক্ষম হবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমাধান প্রোটেকশনের জন্য। নেক্সট মজার কথা হচ্ছে, এই যে অ্যান্টিবডিটা তৈরি হবে, ভ্যাকসিনটা আমরা ইউজ করব, সেই ভ্যাকসিনের এরকম ব্যাপারটা নয় যে আমি ভ্যাকসিন পেলেই আমার একদম গ্যারান্টেড 100% প্রোটেকশন হবে, সেটা কিন্তু নয়। এটা একেবারেই নয়, কিন্তু চান্স অনেক অনেক কমে যাবে। যত আমাদের কমিউনিটিতে যত বেশি সংখ্যক মানুষ, যত বেশি এই ভ্যাকসিনটা নিতে পারবে, যত নাম্বার অফ পিপল, তত কি হবে, অনেক বেশি মানুষ প্রোটেক্টেড হয়ে যাওয়ার চান্স, ফলে করোনা ভাইরাস দেখা যাবে আর খুব বেশি মানুষ, অথবা ডিজিজটাই হবে না, হসপিটাল অ্যাডমিশন এটসেট্রা, এই পুরো জিনিসটাই হবে না, তাদের এই কষ্টের জায়গাটাই আর থাকবে না। তাহলে যত বেশি বেশি মানুষ এই ভ্যাকসিন নিতে পারবে, তত বেশি বেশিভাবে তারা করোনা যে ডিজিজটা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। প্লাস তার সাথে তাদের নিজস্ব যে সেলফ প্রোটেকশন, সেটাও কন্টিনিউ করতে হবে। তার মানে মাস্ক, হ্যান্ড রাব যা ইউজ করা, সেই সমস্ত রকম, ডাক্তারবাবু যারা ডাইরেক্ট করোনা পেশেন্ট দেখছেন, আমরা সবাই আমাদের সেলফ প্রোটেকশন, দ্যাট ইজ পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেটাকে কন্টিনিউ করে যেতে হবে। যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন তাদের সেটা কন্টিনিউ করে যেতে হবে। আমরা একটুখানি এই ভ্যাকসিনটা সম্বন্ধে খুব সামান্য করে বলি। ভ্যাকসিনটা যথেষ্ট এফেক্টিভ। ভ্যাকসিনটার দুটো ডোজ থাকে। একটা ডোজ ইনিশিয়ালি নেওয়ার পরে তার 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজটা নিতে হয়। সাধারণত এই ডোজে খুব সমস্যা কিছু থাকে না। মাইল্ড একটু মাথা ব্যথা হতে পারে, ফিভার হতে পারে, একটু ফ্লু লাইক সিমটম হতে পারে, কারো কারোর ক্ষেত্রে এটাতে অ্যালার্জি হতে পারে। যদি অ্যালার্জি হয় কারোর, যদি অ্যানাফাইল্যাক্টিক কোনো রিয়াকশন হয়, তাহলে পরবর্তী ডোজ তার এইটা নেওয়া যাবে না। আদারওয়াইজ যে কেউ এই জিনিস নিতে পারে। কারা কারা এই ভ্যাকসিনটা নিতে সক্ষম? 18 বছরের উপরে সবাই, প্রত্যেকেই নিতে সক্ষম, এক্সেপ্ট যারা প্রেগনেন্ট গর্ভবতী মায়েরা রয়েছে তারা নিতে পারবে না, আর যারা ল্যাকটেটিং মাদার রয়েছে তারা নিতে পারবে না। বাকি সবাই 18 বছরের উপর নিতে পারবে। যাদের কোমরবিডিটা, যে কোনো ধরনের কোমরবিডিটি, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, সিএনএস নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার, কিডনি ডিজিজ, সবাই নিতে পারবে। ইভেন এই ধরনের প্রশ্ন অনেকেরই মাথায় আসে যে আমার অলরেডি করোনা হয়ে গেছে, আমি কি তাদের নিতে পারবো? উত্তর হচ্ছে তিনিও নিতে পারবেন এবং তিনি নেবেন, অবশ্যই নেবেন। আমার যদি এই মুহূর্তে একটু জ্বর ভাব রয়েছে, অথবা আমার মনে হচ্ছে করোনার কোনো ফিচার্স রয়েছে, তাহলে কি আমি এখন নিতে পারবো? তাদের ক্ষেত্রে তারা নিতে পারবেন, নিশ্চয়ই নিতে পারবেন, কিন্তু 4 থেকে 8 সপ্তাহ বাদে। আজকে থেকে 4 থেকে 8 সপ্তাহ বাদে তারপরে তারা নিতে পারে। কারণ যদি ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ থাকে, যেমন এইচআইভি, কেউ বিভিন্ন কারণে স্টেরয়েড নেন, লং টার্ম স্টেরয়েড, তারা কি নিতে পারবেন? তারাও এটা নিতে পারবেন। কারণ ক্যান্সার যদি থাকে, তারা নিতে পারবেন কি? তারাও এটা নিতে পারবেন। তো প্রত্যেকেই এটা নিতে পারবেন, এক্সেপ্ট হচ্ছে 18 বছরের নিচে যারা আছেন তারা নিতে পারবে না। আর 18 বছর উপরে মেল ফিমেল সবাই, এক্সেপ্ট প্রেগনেন্ট উমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার, তাছাড়া প্রত্যেকেই নিতে পারবে। তো যত বেশি বেশি এটা নিতে পারবে সংখ্যক মানুষ, তত বেশি প্রোটেকশন হবে কমিউনিটিতে। আস্তে আস্তে এই করোনা ভাইরাসটা, তার যে প্রভাব রয়েছে, তার যে এফেক্ট রয়েছে, কমে আসবে এবং স্বাভাবিকভাবেই হসপিটাল স্টে, ডাক্তারবাবু বা আদার যারা হেলথ কেয়ার স্টাফ রয়েছে, তাদের এই যে পিপি পরে সাংঘাতিক কষ্ট, তারও অনেকটা রিকভার হবে।
মজার কথা হচ্ছে যতদূর সম্ভব আমাদের মনে হয় ডিজিজটা অনেকটা কমে এসছে, কিন্তু ডিজিজটা থাকবে, বেশ দীর্ঘদিন থাকবে, কিন্তু এত সিভিরিটি এটা কমে যাবে যদি আমরা সবাই ভ্যাকসিন ঠিকঠাক মতো নিতে পারি। প্রত্যেকেই নেবে, এক্সেপ্ট যাদের সমস্যা আছে তারা নেবে না। কারো কারো ক্ষেত্রে একটু যদি কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, অথবা ফুড অথবা ড্রাগ অথবা কোনো পার্টিকুলার কিছু যদি অ্যালার্জি থাকে, তারাও নিতে পারে, কিন্তু তার যে ফিজিশিয়ান রয়েছে তার সাথে কনসাল্ট করে যে কীরকম ডিগ্রি অফ তার ডিজিজ রয়েছে, কোয়াগুলেশন ডিসঅর্ডার অথবা প্লেটলেট ডিসঅর্ডার, সেটা তিনি বুঝে সঠিক জাজমেন্ট করে তবেই তিনি এটা সিদ্ধান্ত নেবেন যে নেওয়াটা ঠিক হবে কি না, আদারওয়াইজ সবাই নিতে পারবে। তো কনক্লুশন আমরা যদি বলি এর সমাধানটা কি আছে, সমাধান হচ্ছে 1 নম্বর যদি আমরা সমাধান বলি তাহলে খুব ক্লিয়ার, আমাদের এর সম্বন্ধে ডিটেলস নলেজ নাম্বার 1। নাম্বার 2, সেই নলেজটার রিয়েলাইজেশন, আমাকে সত্যি করে সেটাকে রিয়েলাইজ করতে হবে। নাম্বার 3, আমার যারা সারাউন্ডিংস রয়েছে তাদের কাছে সেই নলেজটা শেয়ার করা, তাদেরকে রিয়েলাইজ করানো। এবার যদি আমরা অপারেশনাল ফ্যাক্টর বলি, সবাইকে দুটো সমাধান, একটা সমাধান কোভিড ভ্যাকসিনটা নেওয়া, প্রত্যেকেই, কেউ এটাকে শুধু শুধু অবহেলা করবেন না, যার যখন সময় আসবে প্রত্যেকেই ভ্যাকসিনটা নেওয়ার চেষ্টা করবেন। এক্সেপশন যেখানে যেখানে এক্সেপশন আছে সে তারা বাদ দিয়ে। 2 নম্বর হচ্ছে ভ্যাকসিনটা নেওয়ার পরে তারা যেন সঠিকভাবে আমাদের যে মাস্ক, যা যা মেজার্সগুলো রয়েছে সেগুলোকে, সেলফ প্রোটেকশনের যে মেজার্স সেগুলো যেন কন্টিনিউ করে, আদারওয়াইজ সমাধান সঠিকভাবে কোনোভাবেই হবে না। এই দুটো হচ্ছে মেইন সমাধান। নমস্কার, থ্যাংক ইউ।